হ্যালো গাইস, চলে আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। একটা রাজবাড়ি, নারাজোর রাজবাড়ি, তোমরা হয়তো জেনে থাকবে। হ্যাঁ, আমি আর একটা দাদা বেরিয়ে পড়লাম। আমার সাইকেলও রেডি, পুরো পুরো প্যাকড আপ। চল, এখন বাজে এখন ম্যাক্সিমাম 4:30 বাজছে। 4:30টার সময় বেরোনোর টাইম ছিল, ঠিক আছে আমাদের। তো এখন রাইড স্টার্ট হয়ে গেছে। এই যে আরেকজন দাদা চলে এসছে, আমরা দুজনেই যাচ্ছি রোড থেকে। না না, ঠিক আছে। তো এখন আপাতত 10 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এই আলো বেরিয়েছে। তো ফ্লাইওভারে এসে দাঁড়িয়েছি একটুখানির জন্য। তো আর 1 কিলোমিটার মতো, তাহলে আমরা পৌঁছে যাব ক্ষুদিরামের জন্মস্থান। সিরসা থেকে ম্যাক্সিমাম 1 কিলোমিটার লাগে ক্ষুদিরামের জন্মস্থান। চারিদিকে ভিউটা সেই দুপাশে।
আমরা ভাবছিলাম চাবি দেওয়া আছে, ভিতরে যেতে পারবো না, বাট গ্রামবাসী জিজ্ঞেস করলাম, বলছে খোলাই আছে। চল ভিতরে যাওয়া যায়। ওয়াও, সত্যি অসাধারণ জায়গা। এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার। শহীদ ক্ষুদিরাম বসুর এই জন্মস্থানের অপরূপ সৌন্দর্য দেখবার পর বেরিয়ে পড়লাম নাড়াজোল রাজবাড়ির উদ্দেশ্যে। আর 3 কিলোমিটার মতো পাট আছে দু সাইডে। পাট শুকাতে দিচ্ছে। তো অনেকক্ষণ পর আর 1-2 কিলোমিটার মতো বাকি রয়েছে, একটা খুবই ভালো রাস্তায় উঠেছি। ও এতক্ষণ ধরে এত খারাপ রাস্তা, মানে কোমর ব্যথা হয়ে গেল, সাইকেলে শুদ্ধ আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে। রাস্তাটা এত পরিষ্কার, খুব ভালো রাস্তা। এটা হচ্ছে মেন হাইওয়ে। এটা হচ্ছে নাড়াজোল রাজ কলেজ। কিছু ফটোগ্রাফি হয়ে যাক দাঁড়িয়ে। এটা হচ্ছে নাড়াজোল রাজ কলেজ। হাইওয়ের উপরেই পড়ে এটা। খুবই সুন্দর কলেজটা। তো ফাইনালি নাড়াজোল পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে নাড়াজোল রাজ কলেজ। ওই যে নাড়াজোলের ব্যানার দেওয়া আছে ওখানে। তো এটা হচ্ছে নাড়াজোলের হচ্ছে মেন মার্কেট। এখানে আমরা এখন টিফিন করব, তারপর রাজবাড়ির দিকে যাব। ঠিক আছে, তো এখানে একটা চপ মুড়ির দোকান রয়েছে, এখানে আমরা দাঁড়ালাম। এখানে চপ মুড়ি টিফিন খাওয়া দাওয়া হবে। খুব ভালো পেঁয়াজি শাখা হচ্ছে, দেখে নাও।
নাম হচ্ছে মা লক্ষ্মী। তো আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। চপ একটা পেঁয়াজি আর মুড়ি খেয়েছি। আর এই মিষ্টি দোকানটা দেখে মিষ্টি দই খুব সুন্দর, দইও খাওয়া হয়ে গেছে। এরপর আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সামনেই 500 মিটার সামথিং বললো, চলো যাওয়া যাক। এইখানে রয়েছে 6টি পরপর শিব মন্দির, আর তার উল্টো দিকে রয়েছে রাসমঞ্চ, দোল মঞ্চ বলা হয় এটা। এই যে এটা দেখা যাচ্ছে, আর ওই দূরে রয়েছে এটা রাজার রথ, খুবই সুন্দর। বহু পুরানো প্রাচীন রথ এটি। তো এটা হচ্ছে হাওয়া মহলের গেট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওয়া মহলস, হোয়াইট কালারের বিল্ডিং। তো আমরা এখন যাব হাওয়া মহলের পিছন দিকে। পিছন দিকে রয়েছে অসাধারণ বিল্ডিং এর ডিজাইন। আর বড় বড়, বিশাল বড় বড় জানলা। মেঝেতে রয়েছে মার্বেলের মতো কাজ, অসাধারণ। ব্যালকনিও রয়েছে, সামনে ঝর্ণাও ছিল, নষ্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পুকুর, বিল্ডিংটার পিছন দিকে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর বাড়ির দিকে, চলো যাওয়া যাক। এটা হচ্ছে সিংহদুয়ারের গেট। তো ফাইনালি সব সাইকেলিস্ট চলে এসছে এখানে, দেখো কত সাইকেল। সবাই কোন দিকে গেল? এইখানে এই রাজবাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করা হচ্ছে, রাজবাড়িরই সদস্য আমাদেরকে বোঝাচ্ছে। আমরা
ভিতরে যাচ্ছি, এরপর আলোচনা হচ্ছে। এতজন আমরা সাইকেলিস্ট এসেছি এখানে। এটি হলো 600 বছর পুরানো দুর্গা মন্দির। তো এখানে সব মন্দিরই ঘোরা হয়ে গেল। এরপর এই রাজারই বংশধর একজন আমাদেরকে গোটাটি ঘুরিয়ে দেখাবেন এবং বিশ্লেষণ করবেন। মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর 1 ব্লকের অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত নারাজল রাজবাড়িতে, সেই নারাজল রাজবাড়িটি ঐতিহাসিক, পুরাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ জনপদ। যেই জনপদের আমরা রাজবাড়ির সম্মুখে একবারে অন্দর মহলে ঢোকার ঠিক সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের খুব ভালো লাগছে যে একটা ইয়ং জেনারেশন বা যুবক সম্প্রদায়, বিভিন্ন বয়সের যুবক সম্প্রদায়রা তারা সম্মিলিত হবে যে গ্রামীণ পর্যটনের বিকাশের লক্ষ্যে এবং বৃক্ষরোপণ পরিবেশকে বিশুদ্ধ করতে এবং দূষণমুক্ত করতে এবং নানা বহুমুখী পরিকল্পনার মাঝে তারা যে বৃক্ষরোপণ কর্মসূচিটা নিয়েছেন এবং রাজ অতিথি হিসাবে সাইকেলিং করে আজকে যে সুদূর অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে, একবারে প্রত্যন্ত সীমান্ত প্রান্ত থেকে বলা যায়, বিভিন্ন জায়গা থেকে যে এসেছেন তাদেরকে পেয়ে আমরা খুব অভিভূত এবং যতক্ষণ পাবো ততক্ষণ আমরা নিজে সমৃদ্ধ হব এবং আশা করি ওনারাও সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে আরও ওনারা বৃহত্তর পরিকল্পনা নিয়ে নারাজল রাজবাড়িতে আসবেন এবং ওনাদের সঙ্গে আমরা সম্পর্ক থাকবে এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এগোবো। এখন আমরা নারাজল রাজবাড়ির ঠাকুরবাড়ি পেরিয়ে নারাজল রাজবাড়ির অন্দরমহলে আমরা ঢুকি। এখন নারাজল রাজবাড়ির অন্দরমহলে ঢোকার আগেই আমরা চলে যাই গড় পরীক্ষা থেকে আমরা শুরু করব আমাদের এই দেখার অভিযানটা। আমরা যারা সাইকেলিং যারা টুরিস্ট এসছেন তাদেরকে পেয়ে আমরা অভিভূত। ওনারা সামনে বিভিন্ন হাওয়া মহলকে পেছনে ফেলে এসে অন্তর্গড়ে ঢোকার জন্য সামনে আমরা দাঁড়িয়ে আছি সিংহদুয়ারের সামনে। ওনাদেরকে রাজ অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন দুইটি সিংহ ওনাকে আমন্ত্রণ জানাচ্ছেন সেই তরুণের মধ্য দিয়েই এবং গড় পরীক্ষা কে দুপাশে পাশে ফেলেই আস্তে আস্তে করে তরুণের মধ্য দিয়ে আস্তে আস্তে অন্তর্গড়ে প্রবেশ করছেন। এটা সিংহদুয়ার, তাই তো? সিংহদুয়ার। আমরা এখন রয়েছি সিংহদুয়ারের সামনে। সিংহদুয়ারের পরেই আমরা চলে আসছি, সামনে রয়েছি নহবতখানার সামনে, যেখানে 3 বার নহবত বাজতো। ভোরের নহবতে সুরেই ঘুম ভাঙতো। যেমন দুর্গা মা ঘুম থেকে উঠতেন, মাকে শয়ন দিতে হয়, তেমনভাবেই ঘুম ভাঙতো প্রজাদেরও এবং রাজ কর্মচারী এবং রাজাদেরও ঘুম ভাঙতো। এবং অবশ্যই কল্পনার জগতে পুষ্প বিছানো অশোক ফুলের পুষ্প বিছানো রাজপথ বেয়ে ওনারা এসেছেন নারাজল রাজবাড়িতে। আজকে ফিরে যাচ্ছি আমরা সেই অতীতের কাহিনীতে। এরপরেই আমরা আস্তে আস্তে সিংহদুয়ার এবং নহবতখানা পেরিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, আস্তে আস্তে এগোচ্ছি। দুটি নহবতখানার মধ্যে
দুটি নহবত মধ্যে একটি নহবতের অস্তিত্ব নেই, কারণ এর প্রাক পর্বে ফিরে গেলে দেখা যাবে যে এই নাড়াজোল রাজবাড়ির একটা অংশ ভেঙে দিয়ে একসময় মোরাম বাঁচানোর জন্য কিছু স্বার্থান্বেষী মানুষ, প্রতিক্রিয়াশীল ব্যক্তি, তারা রাস্তা নির্মাণে ব্যবহার করতেন এবং তার সঙ্গে বিভিন্ন বর্তমান গণতন্ত্রের রায় শক্তিরা তারা নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই নহবতখানা আমাদের অস্তিত্ব নেই। ডান দিকে বাঁ দিকে নহবতখানা অস্তিত্ব রয়েছে। আস্তে আস্তে এই নহবতের এই দ্বার রক্ষী যারা থাকতেন, অর্থাৎ যারা সিংহদুয়ার বা এই নহবতের সামনে আমরা এখনো পর্যন্ত যে দরজার যে হাঁসকলগুলি রয়েছে, হাঁসকল রয়েছে, তা থেকে বোঝা যায় যে এখানে গিয়ে দ্বাররক্ষী থাকতেন এবং এই দ্বাররক্ষীরা থাকতেন, তারা ছিলেন বিহারী দারোয়ান। বিহারী দারোয়ানদের উপাসক ছিলেন মহাবীর। যেহেতু তারা ডাইরেক্ট পুজো করতে পারতেন না আমাদের যে পরিচিত মহাবীর্যকে, তার রাজাকে প্রার্থনা করেছিলেন যে মহাবীর্য প্রতিষ্ঠা করার জন্য। তাই সেই মহাবীর্য রাজামল থেকে প্রতিষ্ঠা রয়েছেন। এই রাজ্য আমলের যে পেছনে যে নিম গাছটা রয়েছে, নিম গাছটি অদ্ভুত। সেই নিম গাছের পাতা তেতো লাগে না, আপনারা খেয়েও দেখতে পারেন। তো হালকা বেলপাতার মতো, হালকা তেতো তেতো না থাকলে বলে মনে হয়। আর এই পাশে আপনার এই যে মহাবীর্য রয়েছেন, উনি স্বপ্নাদেশে প্রত্যেককে পুরুষকে স্বপ্নাদেশ দেন এবং আস্তে আস্তে করে ওই স্বপ্নাদেশের ফলেই উনাকে প্রতি পূর্ণিমাতে চূড়া প্রসাদ দিতে হয়। চূর্মা প্রসাদ গিয়ে সঙ্গে লুচিতে মজা মজা করে ভেজে গুড় এবং গোলমরিচ দিয়ে চূর্মা প্রসাদ দিতে হয় এবং এই চূর্মা প্রসাদ না দিলে উনি সন্তুষ্ট হন না। এটা ওনার স্পেসিফিক প্রসাদ, চূর্মা প্রসাদ। আস্তে আস্তে ওখানে ছিল জলকুয়া, পানীয় জলের ব্যবস্থা ছিল জলকুয়া, এবং সাধারণ মানুষের জন্য ছিল পরিশুদ্ধ পানীয় জল হিসাবে এমনি পুকুরের জলই ব্যবহার করা হতো। কিন্তু রাজবাড়ির মধ্যে জলকুয়া থেকেই পানীয় জল আসতো। এরপরে আমরা চলে যাবো আস্তে আস্তে করে, বেলপাতা হয়ে যাবে। তো আছে সামান্য, একদম হালকা তেতো, খুব সামান্য, একদম খুব সামান্য। না ওটা হারিয়ে যাবে। ওটা যখন আপনার হচ্ছে একটু পেকে যাবে, আর এটা পেকে যাবে, এটা যখন হলুদ হয়ে একবারে হলুদ হয়ে যাবে, একটু মুখে দিলে মানে না, এটা আপনার নিম পাতাটা এটা যখন হলুদ হয়ে যাবে, এটা আপনি একসঙ্গে 4-5টা খেয়ে নিতে পারেন। সামনে রয়েছে নিস্তারী শিব মন্দির, যেটা 17তম রাজা নরেন্দ্রলাল খানের মা অর্থাৎ মোহনলাল খানের স্ত্রী নিস্তারী দেবী এটা প্রতিষ্ঠা করেছিলেন। মৃত্যুঞ্জয় শিব মন্দির, এই মৃত্যুঞ্জয় শিব মন্দিরের সামনে শিবলিঙ্গ রয়েছে। এই মৃত্যুঞ্জয় শিব মন্দির অ্যাকচুয়াল যে মৃত্যুঞ্জয় শিব রয়েছেন, সব শিব দর্শন আগে মৃত্যুঞ্জয় শিব দর্শন করতে হয়। এটা রানীমারা বা রাজপরিবারের যারা মহিলারা থাকতেন, তারা এই শিবের মাথায় জল দিয়ে সর্বদাস করতেন। এখানে রয়েছে আমার কাছের বাড়ি। এই কাছের বাড়িতে নজরুল দুখানা গান রচনা করেন এবং 1938 সালে 8ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু তৃতীয় সভারি করেন মেদিনীপুর সফরে এসে, তার এই কাছেরই মাঠেই তিনি সভা করেন। একটু এই যে ডান দিকে রয়েছে বার্ষিক দুর্গাপূজার 8তলা দালানটা প্রতিক্রিয়া শক্তিরা রাস্তা নির্মাণে ব্যবহৃত করেছেন, তার অস্তিত্ব নেই। সামনে রয়েছে দুর্গাপূজা হয়, ভারতবর্ষের তৃতীয় প্রাচীনতম দুর্গাপূজা। তো 820 বঙ্গাব্দ থেকে হয়ে আসছে। সামনে রয়েছে সরস্বতী দালান, সরস্বতী পুজো হয় এখানে। এখন পুজো হয়, এই ভিতরে পুজো হয় আমাদের ইয়েতে মঞ্চে হয়, ঝুলন দালানে হয়। সামনেই আমাদের সামনে দেখা যাচ্ছে ত্রিতলা বা ত্রিমহল সামনে রয়েছে, যেটাকে রাজা থাকতেন। নিচেই রয়েছে পুতুল ঘর, আমরা পুতুলগুলো দেখাবো। যেখানে পুতুল রয়েছে, দারুণ সেই বিভিন্ন পুতুল রয়েছে এবং এখানে বিভিন্ন ভাগ রয়েছে। নিচের দিকে কর্মচারী থাকতেন এবং বাঁ দিকে দুটো যে বিল্ডিং রয়েছে দেখা যাচ্ছে, এটা রাজার আর দু ভাই যে বিল্ডিং আমরা বললাম যে মোহনলাল খানের যে তৃতীয় রানী বা বড় রানীর যে 3টি যে পুত্র, তার রাজার বাড়ি এবং রাজার অন্য দুই ভাইয়ের বাড়ি রয়েছে। যদিও প্রতিটি বাড়ির সঙ্গে একটা সিঁড়ি রয়েছে এবং প্রতি বাড়ির সঙ্গে একটা সংযোগ রয়েছে এবং অসংখ্য বাড়ি রুম রয়েছে। নাড়াজলের রাজবাড়িতে কক্ষের সংখ্যা প্রায় 250 থেকে 300 কক্ষ রয়েছে। আমরা সে বড় কাছারা বাড়ির গেছি, এখানে ছোটো কাছারি রাজার পরবর্তীকাল রাজার খুড়তুতো ভাইয়ের
কাছারি বসতো ওইটা দুয়ারে, সেই কারণে এটা না ছোটো কাছারি বাহিরে পরিচিত। এবং সবচেয়ে বড় কথা, এই কাছারি বাড়িতেই, কাছারি মাঠে ছোটো কাছারি বাড়িতে লাঠি খেলা হতো। এখান থেকে সবাই রাজ পরিবারের লোকেরা উপর থেকে গিয়ে লাঠি খেলা দেখতেন, এবং এখানে যে শ্রেষ্ঠ হতো তারা রাজা তাকে স্বর্ণ মুদ্রা উপহার দিতেন, রূপমুদ্রা উপহার দিতেন। পরপর স্টেপ অনুসারে এখানে দেওয়া হতো, এখানে গিয়ে লাঠি খেলা প্রদর্শন করতেন এই ছোটো কাছারি মাঠে। ছোটরানীর পরিবারের যে মহল, এই মহলটা বাঁদিকে চলে যাচ্ছে রাস্তা, আর এটা আমাদের কমন প্যাসেজ রাস্তা, যেটা আমরা আসছি যদি অন্ধ্রমহল দিয়ে এসেছি, বাঁদিকে একটা রাস্তা কাটাতে বলি একবার রানীঘাট পর্যন্ত। এখানে কর্মচারীদের খুব রয়েছে বিভিন্ন, উপর দিয়ে রাজা যাচ্ছেন, গেটে যাচ্ছেন। এরপরে আমরা সামনে আস্তে আস্তে গলিপথে পাশে রয়েছে প্রয়াস প্রণালীর ব্যবস্থা, অর্থাৎ সুনির্দিষ্ট প্রয়াস প্রণালী। তিনটি পুকুরেই এখানে জল গিয়ে পড়ে যেত, প্রয়াস প্রণালীর ব্যবস্থা সুন্দর হবে। এবং আমরা আস্তে আস্তে পৌঁছানো হচ্ছে মাঝিতে পালকি দুয়ার। হ্যালো, এই যে জয়দুর্গা পুকুর রয়েছে পাশে, আপনাকে পরে দেখাবেন, সেই জয়দুর্গা পুকুরটা ডোবা পুকুর ছিল। ওরই ঈশান কোণে যে কণ রয়েছে, ঈশান কোণে সেই কণটাও দেখাবে। ওরই ঈশান কোণে জয়দুর্গা মাকে স্বপ্নাদেশ পেয়ে অলৌকিক দৃশ্যটা দর্শন করেছিলেন, যে বাজ পাখিকে বগ আক্রমণ করছে, বিপরীত ঘটনা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান, এবং চারিদিকে আলোকময় হয়ে উঠেছে। এবং ওই রাতে দেবী জয়দুর্গা স্বপ্নাদেশ পান এবং মাকে প্রতিষ্ঠার নির্দেশ পান, এবং পরের দিন সকালে একটা হাঁড়ির মধ্যে জয়দুর্গা বিগ্রহকে পান, এবং মাকে এবং কি ধনসম্পদ পান। এবং তৎকালীন সময় বাঁশের চালার মধ্যেই এই জয়দুর্গা বিগ্রহকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে সীতারাম খান এই মন্দির প্রতিষ্ঠা করেন, এবং প্রতিষ্ঠা করেন পুজো অর্চনার, এইখানে গিয়ে পাকা মন্দিরে পুজো অর্চনা শুরু। আটচালাতে রয়েছে আটচালা রয়েছে, আর মায়ের ওটা ভোগঘর, অর্থাৎ মা একান্ত অন্তঃপুরবাসিনী। এটা মায়ের কৈলাসধাম থেকে মা মর্তে গিয়ে আগমন হন, 4 দিন ওখানে পূজিত হন, আবার কৈলাসধামে ফিরে আসেন। যদিও এখনও ঠাকুর বিগ্রহ রয়েছে ওই ঠাকুর বাড়িতে, কলেজ প্রতিষ্ঠার সময় ওখানে বিগ্রহ নিয়ে চলে যাওয়া। আর এইখানে রয়েছে আমাদের লক্ষ হোমের যে ভস্য, অর্থাৎ হোমের আগুন আমাদের সপ্তমী থেকে দশমী পর্যন্ত জ্বলে। এই পুজোতে মেয়েদের পুষ্পাঞ্জলি প্রথা নেই, এবং পুজোটাও 610 বছরের পুজো। এই পুজোর যে হোমের যে হাঁড়ির মধ্যে যে নারকেল সহ যে হোমেকে আহুতি দেওয়া হয়, সমস্ত যে ভস্যের এটা 609 বছর ধরে এই নির্দিষ্ট স্থানেই যদি ঢালাই করা হয়েছে, কিন্তু এই মাটির মধ্যে পুঁতে রাখা আসে। অর্থাৎ এটা হচ্ছে একটা সাধনার বেদি। ওইটা আমরা কোণের দিকে একটা স্থান করে আছে, এইটা মূলত এটা। আমার পাশে দূরেই দেখতে পাচ্ছেন, যেখানে গিয়ে প্রথম স্থাপত্যশৈলী তৈরি হয় সীতারাম খানের আমলে। সীতারাম, চুনিলাল এবং হীরালালের 3টি মহল রয়েছে, যদিও বনে ঢাকা পড়ে গেছে ওখানে গিয়ে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি মহল, রানীমহলের 2টি মহল দেখা যাচ্ছে। তৃতীয় রানী একটি মহল এবং চতুর্থ রানীর মহল, এবং তৃতীয় রানীর হাখানা, চতুর্থ রানীর হাখানাও রয়েছে, সুনির্দিষ্ট হবে। আমরা আস্তে আস্তে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ রয়েছে, আস্তে আস্তে আমরা ওখানে গিয়ে একবারে পেছনের দিকে প্রান্তে যাব। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখনও ওই মন্দিরে মাকে দুধে ফরিস্তা বেষ্টন করে থাকতেন পুজো অর্চনার সময়, আমরা দেখেছি ছোটোবেলায়। তো সেইখানে গিয়ে যদি পুজো টুটি হতো, মাকে শয়ন করতে দিত না। তো এখনও আমাদের এইখানে গিয়ে গোখরের সাপ ওই গর্তের মধ্যেই রয়েছে। ওই মায়ের যে পুরনো মন্দির রয়েছে, সেটা দুটো করিস নেই, দুটো ঘুরি মাঝে মাঝে এই সাপ বেরোয়, এবং জলটল খেতে এই লোকালয়ে আসে। আমাদের এটা সবার জন্য খোলা হয় না, আমাদের জন্যই খোলা হলো বিশেষ করে। ঠিক আছে, মানে এদিকে করেছেন না করছেন? না, আমার করতে সীতারাম বিল্ডিং। আর এই পাশে রয়েছে আমাদের কমন প্যাসেজ। আমরা একবারে চলে এবার রানীরঘাটে। আর এখানে রয়েছে রাজা খুড়তো ভাই অমিয় কৃষ্ণ খান, যেখানে বাসভবন ছিলেন দেবেন্দ্রলাল খানের, এবং বিজয় কৃষ্ণ খান, এবং দেবেন্দ্রলাল খানের পুত্রের নাম ছিল অমরেন্দ্রলাল খান, এবং বিজয় কৃষ্ণ খানের পুত্রের নাম ছিল অমিয় কৃষ্ণ খান। অমিয় কৃষ্ণ খান সপরিবার এখানে বাস করতেন, যদিও ওনাদের কলকাতাতে এবং মেদিনীপুরে নিজস্ব বাসভবন ছিল। তো এরপরে আমরা বাঁদিকে রসুইখানা বা এখানে উনুনগুলো দেখতে পাচ্ছি, 2 পাখার উনান বা 1 পাখার উনান দেখতে পাচ্ছি, যেখানে গিয়ে বিপ্লবীদের থাকতেন, এবং যেখানে গিয়ে সকলের একসঙ্গে খাওয়া দাওয়া হতো, যেখানে দুপুরে মধ্যাহ্ন ভোজন বলুন, রাত্রেবেলা ডিনার বলুন,
বা ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স থেকে আরম্ভ করে যেগুলো হতো এখানে গিয়ে, এবং নবান্ন উৎসবটা হতো এখানে। লক্ষ্মী দালানও রয়েছে, আর এটা পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা এবং নির্বিচ্ছিন্ন বিল্ডিং। পাশেই রয়েছে পরিখাটা গোল করে বেষ্টন করা রয়েছে, এবং সামনে রয়েছে স্নানের ঘাট। আমরা আস্তে আস্তে বিপ্লবীদের স্থানটায় প্রবেশ করবো। চলো। আমরা এখানে তিনটি ভাগ রয়েছে। একটা ভাগ রয়েছে এখানে বাঁদিকে রয়েছে বিপ্লবীরা থাকতেন, যেখানে বিপ্লবীদের গোপন লুকিয়ে থাকার কক্ষতে আমরা সেখানে যাব। এখানটা ছিল জলের কল ছিল, এবং এখানে দাওয়ায় বসে বিপ্লবীরা গল্প করতেন, যেখানে গিয়ে হেমচন্দ্র কানন্দ, ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম বসু এবং জ্ঞানানন্দ বসু, সত্যেন্দ্র বসু, বিভিন্ন বিপ্লবীরা নিয়মিত এখানে আসতেন। এবং এখানে একটা গুপ্ত সমিতি ছিল, এবং বোমা তৈরি করে, অস্ত্র তৈরি করে নাড়াজলের এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। সেরকম একটি ঘটনা রয়েছে। সেই ঘটনা ইতিপূর্বে মনে পড়ে যে ক্ষুদিরামের বাবা এখানে তহসিলদার ছিলেন, এবং হেমচন্দ্র কানন্দকে যে প্যারিসে বোমা তৈরির জন্য যে নকশাটা তৈরি করা হয়েছিল, সেই নকশাটা তৈরির জন্য টাকা দিয়েছিলেন নরেন্দ্রলাল খান। ক্ষুদিরামের বাবা তহসিলদার। ক্ষুদিরামের অনেক ঘটনা রয়েছে। বিমল দাশগুপ্ত নিয়মিত এখানে আসতেন। শুধু তাই নয়, অনেক বিপ্লবীদের কর্মকাণ্ড এই নাড়াজল রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে। মেদিনীপুরের বিপ্লবী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বা ঔপনিবেশিক বিরোধী আন্দোলন যাই বলুন না কেন, নাড়াজল রাজারা ছিলেন তার প্রধান পৃষ্ঠপোষক। এবং এই অস্ত্র বোঝাই করা নরেন্দ্রলাল খানের সময়ে এক গরু গাড়ি করে ধরা পড়ে কেশপুরে, এবং কেশপুরে চালককে জিজ্ঞেস করা হয় যে এইখানে তলোয়ার কে পাঠিয়েছে। তো উনি বললেন, জেরাতে যখন ওনাকে আটক করা হয়, উনি বললেন নাড়াজল রাজা নরেন্দ্রলাল খানই আমাকে গরু গাড়ি বোঝাই করে এখানে মেদিনীপুরে বিপ্লবী আন্দোলন সংগঠিত করার জন্য আমার এই গাড়িতে পাঠিয়েছেন। আমার জানা নেই, কিন্তু গরু গাড়ি করে আমি চালক মাত্র। পরবর্তীকালে এই ওনাকে আটক করার পর মেদিনীপুর এবং নাড়াজলের স্থিত যে জমিদার বাড়ি রয়েছে বা রাজবাড়ি রয়েছে, সুনিপুণভাবে তল্লাশি করা হয়। এবং তল্লাশি করার পর উপযুক্ত প্রমাণ না পেয়ে ব্রিটিশ সরকার মাথা নিচু করে এখানে ফিরে যেতে বাধ্য হয়। এবং শুধু তাই নয়, আমরা বিপ্লবী যে কর্মকাণ্ডে যে জায়গাটা আসছি, সেই জায়গাটা দেখা যাবে যে এখানে টাওয়ার নীল হয়ে যায়। এবং ইংরেজদের সৈন্যবাহিনী বা গুপ্তচর আসার আগেই যে হাজারদুয়ারির থেকে অনেক বেশি দরজা এখানে পেরিয়ে এখানে আসতে হয়। এবং সেই দরজা পেরিয়ে এসে যখন আসতো, তখন উপর থেকে অনেক আগেই খবর চলে আসতো যে কেউ আসছেন সন্দেহভাজন ব্যক্তি তল্লাশি করতে। এবং বিপ্লবীরা হয় গোপন কক্ষে লক্ষ্মী দালানের পেছনে যে গোপন যে কুঠির রয়েছে লুকিয়ে পড়তেন, বা এখানে যে সুড়ঙ্গ রয়েছে সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন, অস্ত্র পরীক্ষাতে নিক্ষেপ করতেন। সেই অস্ত্র আমরা বেশ কিছু পেয়েওছি। এবং বিপ্লবীরা সুড়ঙ্গ পথে পালিয়ে যেতেন। অর্থাৎ নাড়াজলের বা মেদিনীপুরের যে বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করেছিলেন নাড়াজলের প্রজাদেরকে নিয়ে বা মেদিনীপুরবাসীকে নিয়ে, কোনো বিপ্লবী বা রাজারা উপযুক্ত প্রমাণের অভাবে ধরা পড়েছেন বা কোনো বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী ধরা পড়েছেন, এরকম কোনো নজির আমাদের ইতিহাসে নেই। অর্থাৎ যেখানে ভারতবর্ষের অধিকাংশ জমিদার বা রাজারা চেয়েছিলেন যে ব্রিটিশ শক্তি যেন নিপাত না যায়, অর্থাৎ ব্রিটিশের আমোদ প্রমোদে ব্যস্ত থেকে ব্রিটিশের পদলেহন করে তার অর্থ সম্পদ ব্যবহার করে, এবং যাতে ভোগবিলাসে মত্ত থেকে যাতে তাদের এই বংশ পরম্পরা থেকে যায়। নাড়াজলের রাজারা ছিলেন প্রজা কল্যাণকামী রাজারা ছিলেন তার ব্যতিক্রমী। শুধু করের দিকে নয়, বিভিন্ন প্রজা কল্যাণকামী কাজ, পরধর্ম সহিষ্ণুতা, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, শিল্পের প্রসার, পরধর্ম সহিষ্ণুতা থেকে সংস্কৃতির প্রসার, এবং ঐতিহাসিক সাংস্কৃতিক পুরাতাত্ত্বিক দিক দিয়ে দেখতে গেলে, বিভিন্ন দিক দিয়ে দেখতে গেলে নাড়াজল রাজা ছিলেন ব্যতিক্রমী। নাড়াজল রাজারা প্রত্যক্ষ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে এবং বিপ্লবীদেরকে প্রত্যক্ষভাবে মদত দিয়ে এবং অর্থ, সোনা, বিভিন্ন রসদ, বাসস্থান দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলনে যা সহায়তা করেছিলেন। এবং 1930 সালের 26 জানুয়ারি নাড়াজল রাজবাড়িতে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলিত হয় এবং কাছেরি মাঠে, এবং বিপ্লবীরা নিয়মিত পতাকা তুলতেন। আমরা সেখানে দেখাচ্ছি, সেই মঞ্চকেও দেখাচ্ছি, বিপ্লবীদের লুকিয়ে থাকার গোপন কক্ষকে আমরা দেখাচ্ছি সেখানে। এই পাশে রয়েছে রসুইখানার বিভিন্ন ডাইনিং প্লেস এবং রান্নাঘর, এবং যেখানে লক্ষ্মী দালান ছিল সেই লক্ষ্মী দালানের পেছনেই বিপ্লবীরা ওই লক্ষ্মী দালানের পেছনেই লুকিয়ে থাকতেন গোপন কক্ষে। আমরা সেই গোপন কক্ষে প্রবেশ করে দেখছি। এটা লাইট নেই, কেউ ভিতরে ঢুকতে পারে, অসুবিধা কিছু নেই।
এখানে একটা পুরো ঘর রয়েছে, যে ঘরের মধ্যেই আপনার 20 থেকে 25 জন অনাসে লুকিয়ে থাকতে পারবে। আমি রিসেন্ট এই দরজাটা খুলেছি, কিন্তু এই দরজাটা বন্ধ ছিল, অর্থাৎ তল্লাশি করার সময় সম্মত দরজা বন্ধ করে দেওয়া হয়। এটাই ছিল লক্ষ্মী দালান। এই লক্ষ্মী দালানের লাইট কোনো চিন্তা নেই, উপরটা ঢালাই করা রয়েছে, একটা গোপন কক্ষ রয়েছে। শ্বাস নেওয়ার পশ্চিম দিকে শ্বাস নেওয়ার জায়গা রয়েছে, লাইট মারো খোলা রয়েছে, এখানে শ্বাস দেখতে পাবেন। এবং এইখান থেকেই সম্ভবত বিভিন্ন জায়গার প্রান্তরে অন্তর্গত রয়েছে বিভিন্ন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ পথে বিপ্লবীরা হারিয়ে যেতেন। আগামী দিনের সেই রহস্যদের হবে এবং না এমনি এটা ইয়ে করছে, লাইভ কেটে দিয়েছো? ওটা চলছে না তো, আর এখানে নেটওয়ার্ক নেই তো ভেতরে। ও আচ্ছা, এখন ভিডিও করে নিচ্ছি, ওই যেটা ব্লগটা দেবো ওটাতে। দেখবে মাথায় লাগবে। হ্যাঁ, এখানে আতা, কমলা লেবু, আম এবং নারকেল থেকে বিভিন্ন ফলের কিন্তু সুস্বাদু বাগান ছিল। বিভিন্ন পাখির কলরবে ঘুম ভাঙত। এবং শুধু তাই নয়, বহির্গড়েও রয়েছে একাধিক মন্দির, 50খানা মন্দির রয়েছে, হাওয়া মহল এবং জলহরি রয়েছে, আরও 50খানা সুইচ মন্দির রয়েছে। বিশেষ করে নারাজলে শুধু পটশিল্প নয়, এখানে টুসু আদিবাসী বিভিন্ন লোকাল শিল্প সংস্কৃতিতে নারাজল সমৃদ্ধ, দারু শিল্প রয়েছে, বিভিন্ন সম্পদ রয়েছে। অর্থাৎ নারাজল একটা আগামী দিনে ঐতিহাসিক সুন্দর একটা প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে, সেই প্রয়াসে রয়েছি। আগামী দিনে আমাদের হোমস্টে চালু হবে এবং টুরিস্টদেরকে ডে আউট বা এবং থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসো। এখানে লিচু বাগানের একটা লিচু গাছ রয়েছে, যেটা 200 বছরের বেশি প্রাচীন যে লিচু গাছ রয়েছে। এবং এখানে রয়েছে স্নানের ঘাট, যেখানে রানীমারা স্নান করতেন। এটা ছোট হরিতলা হিসেবেও খ্যাত। শুধু তাই নয়, রাজকর্মচারীরা বা অন্যান্য রাজপরিবারের রাজকর্মচারীরা তারা এখানে গিয়ে দুটো হরি মন্দির ছিল, হরি মন্দিরে জল ঢালতেন এবং রানীমারা এখানে জল ঢালতেন। বড় হরিতলা বলে ছিল, সেখানে বড় হরি মন্দিরে জল ঢালতেন। রাজবাড়ির চারিদিকে রয়েছে জলাশয় এবং গাছপালা প্রচুর পরিমাণে, বিভিন্ন ধরনের গাছ। এরপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। সব কিছু দেখা হয়ে গেছে, তো আমরা রাজবাড়ি আর সব দেখা হয়ে গেছে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড গরম। এরপর বেশি ব্লগ করবো না, কারণ তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। প্রচুর রোদ, গরম। রাস্তায় দেখা হবে, ছোটোখাটো ভিডিও করবো। তো এখনও ম্যাক্সিমাম 25 কিলোমিটার মতো বাকি আছে, 25 কিলোমিটার। এখনও 1-1.5 ঘন্টা মতো লাগবে, যা বোঝা যাচ্ছে। প্রচুর রোদ। চলো যাই। আবার এটা হয়েই যাচ্ছি ক্ষুদিরামের জন্মস্থান। এটা হয়ে আমাদের বাড়ির রাস্তা। খুবই রোদ চারিদিকে। এখন পর্যন্ত আড়াবাড়িতে থেকে বাড়ি 7 কিলোমিটার মতো। তো একদম বাড়ি গিয়ে ভিডিও তো ফাইনালি বাড়িতে চলে এসেছি।